আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হে খোদা, তুমি কি আমার ভাগ্যে একটু সুখ লিখতে পারো না? আমার ভাগ্যে তিক্ততা ছাড়া আর কিছু কি দেয়া মতো ছিল না? ইমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও নিঃশব্দে চোখের পানি বিসর্জন দিতে লাগলো। অন্যদিকে ইয়ানার চোখ মুখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। চোখের সামনে ভেসে উঠছে আরমান আর তার কলিগ মিস নীরার সেই দৃশ্য। ম্যাথ প্রবলেমের বাহানা বানিয়ে আরমানের কাছে যাওয়ার জন্য কেবিনের সামনে গেলে ভেতর থেকে মিস নীরার আওয়াজ পেয়ে ইয়ানার পা থমকে যায়। ইয়ানা দরজা নক না করেই ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। জানালাটা খোলাই ছিল, তাই ভেতরে কি হচ্ছে দেখতে অসুবিধে হয়নি ইয়ানার। তে একগুচ্ছ টকটকে লাল গোলাপ নিয়ে ইয়ানা চমকে উঠল ভেতরের দৃশ্য দেখে। ইয়ানার মনে আরমানের প্রতি ভালো লাগাটা ভালোবাসায় রূপ নিয়েছে অনেক আগেই। সেটা ইয়ানা ঠিক বুঝতে পেরেছে, তাই তো নানা অজুহাতে চেষ্টা করেছে আরমানের কাছে যাওয়ার, তার সাথে কথা বলার। ইয়ানা নিজেকে সামলে নিল এই দৃশ্য দেখেও, কারণ বিশ্বাস আরমান কখনো অ্যাকসেপ্ট করবে না। কিন্তু পরক্ষণে ইয়ানার প্রত্যাশার বাইরে গিয়ে আরমান নীরার হাতের ফুলগুলো নিজের হাতে নিল আর ফুলগুলোর ঘ্রাণ নিয়ে মুচকি হাসল। ইয়ানার অজান্তে দুচোখ ভরে উঠল নোনা জলে। আরমান কিছু বলার আগেই নীরা উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল আরমানকে। ইয়ানার পক্ষে এর থেকে বেশি দেখা সম্ভব হলো না। ঘুরে দাঁড়ালো উল্টো দিকে আর হাতের উল্টো পিঠে চোখ মুছে সামনের দিকে পা বাড়ালো। আর এক মুহূর্ত দেরি না করে বের হয়ে গেল ভার্সিটি থেকে। বাসায় এসে নিচের রুমে গিয়ে আর বের হয়নি। ইমা অনেকবার নক করেছে, কিন্তু ইয়ানা দরজা খোলেনি। ইমা ক্লান্ত হয়ে ফিরে গেছে, বাকি দিনটা কেঁদে কাটিয়েছে। রাত গভীর হওয়ার সাথে ইয়ানার বুকের ভেতরটা আরো ভারী হয়ে আসছে। গেটে গাড়ির আলো পড়তেই ইমা চোখ মুছে নিল আর ভালো করে লক্ষ্য করলো ইয়াদের গাড়ি ঢুকছে। ইমা দ্রুত পায়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ইয়াদের কাছে চাবি থাকে সব সময়, তাই নক না করে দরজা খুলে ভেতরে ঢুকলো। ইমা ড্রয়িং রুমে পা ফেলতেই চমকে উঠল। ইয়াদ এলোমেলো পা ফেলে রুমের দিকেই আসছে। ইয়াদকে দেখে যে কেউ বলতে পারবে সে ড্রিঙ্ক করেছে। ইমার পা যেন জমে গেছে, নাড়াতে পারছে না জায়গা থেকে। বিয়ের এত দিনে ইমা একটা সিগারেট খেতে দেখেনি ইয়াদকে। প্রচণ্ড রেগে গেলে মিনি ছাদে ঝুলানো পাঞ্চিং ব্যাগে পাগলের মতো পাঞ্চ করতে দেখেছে। তবে আজ ইয়াদ ড্রিঙ্ক করেছে, সেটা কিভাবে স্বাভাবিকভাবে নিবে ইমা? কি হয়েছে ইয়াদের, কেন এমন করছে তার উত্তর খুঁজতে ব্যস্ত ইমা। ইয়াদকে হোঁচট খেয়ে পড়ে যেতে দেখে ইমা দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত গিয়ে ধরে ফেলল। ইয়াদ ইমার দিকে তাকিয়ে ইনোসেন্ট একটা হাসি দিল। মদের বিশ্রী গন্ধে ইমার পেটে সব বের হয়ে আসার উপক্রম, তবু ধরে রইল ইয়াদকে। কখনো ড্রিঙ্ক না করার কারণে এতটুকুতেই নেশা হয়ে গেছে পুরো। অন্য সময় হলে হয়তো ইমা মন্ত্রমুগ্ধের মতো ইয়াদের হাসিটা উপভোগ করত, কারণ ইয়াদকেই প্রথম হাসতে দেখল ইমা। তবু এই অবস্থায় ইমা চোখ সরিয়ে নিল ইয়াদের থেকে। ইয়াদকে ধরে রুমের দিকে পা বাড়ালো। রুমে নিয়ে বেডের কাছে যেতেই ইয়াদ বেডের কার্নিশে ধাক্কা খেয়ে ইমাকে নিয়ে বেডে পড়ে গেল। ইয়াদ নিচে পড়ল আর ইমা ইয়াদের উপরে। ইমার মাথা থেকে ঘোমটা সরে গেছে অনেক আগেই, চুলগুলোতে মুখ ঢেকে গেছে। ইয়াদ নিজের হাতে চুলগুলো সরিয়ে কানের পিছে গুজে দিল। নেশাগ্রস্ত গলায় বলল, তুমি না অনেক সুন্দর, একদম শুদ্ধ পুরো নীল পদ্মের মতো। এই খুশি চোখ ভরে দেখতেই থাকি। ইয়াদের গলায় এমন কথা শুনে ইমার কান গরম হয়ে উঠল। ইমা যদিও জানে ইয়াদ এসব নিজের সজ্ঞানে বলছে না, আর কোনোদিন বলবে কিনা তাও জানা নেই, তবে ইমাকে অদ্ভুতভাবে নাড়া দিচ্ছে ইয়াদের কথাগুলো। ইমা বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। ইয়াদ দুহাতে ইমার কোমর জড়িয়ে ধরল। ইমা কেঁপে উঠল ইয়াদের স্পর্শে, কিন্তু পরক্ষণেই মনে মনে আবার নিচের উপর ফেলে দেয়। ইয়াদ কাঁপা গলায় বলল, আমার মাও খুব সুন্দর, আর সেই সৌন্দর্যের মাঝে আটকে গিয়েছিল আমার বাবা। কিন্তু আমি সেই ভুল কখনো করবো না। এই পৃথিবীতে আবার আমার মতো নতুন করে ইয়াদের আগমন হতে দেবো না। তুমিও আমার মায়ের মধ্যে ধোকা দেবে, তাই না ইমা? বলো না। ইমা চমকে উঠল ইয়াদের কথায়। কি বলছে এসব ইয়াদ? ইমা কিছুই বুঝতে পারছে না। ইমা কাঁপা গলায় বলল, কি বলছেন কি আপনি এসব? ইয়াদ অসহায় গলায় বলল, বলো না ইমা,
তুমি আমার মায়ের মতো ধোকা দেবে, ধ্বংস করে দেবে আমার সাজানো পৃথিবীটা, যেমনটা আমার মা করেছে তুমিও করবে। ইমা স্তব্ধ হয়ে গেছে ইয়াদের কথা শুনে। ইমা জানে ইয়াদের মা কতটা জঘন্য একজন মানুষ, আর সেই ছবিগুলো তার প্রমাণ। কিন্তু ইয়াদ কিভাবে ভাবল ইমাও তার মায়ের মতো হতে পারে? ইমা নিজের বলার ভাষা হারিয়ে ফেলেছে। ইমার উত্তর না পেয়ে ইয়াদের চোয়াল শক্ত হয়ে গেল। ইমাকে নিজের উপর থেকে বিছানায় ফেলে ইমার গলা চেপে ধরল ইমা। কিছু বুঝে ওঠার আগেই ইয়াদ দাঁতে দাঁত চেপে বলল, কথা বলছিস না কেন তুই? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি আর তুই উত্তর কেন দিচ্ছিস না? আমার কথা কানে যাচ্ছে না তোর? তুইও করবি জঘন্য মহিলার মতো? তুইও তো ওই মহিলার মতো মায়াবী। আর না চাইতো আমি আমার বাবার মতো একই ভুল করে ফেলেছি। আমিও আটকা পড়ে গেছি তোর ওই মায়াবী চোখের মায়া ছাড়াই। ইমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসবে। কিছু বলার মতো শক্তিও পাচ্ছে না ইয়াদ, এত জোরে চেপে ধরেছে। ইমা কিছু বলার আগেই ইয়াদ নিজেই ইমার গলা ঝেড়ে ইমার গালে হাত রাখলো। ইমা ছাড়া পেয়ে কাঁদতে লাগলো আর হাঁসফাঁস করতে লাগলো। ইয়াদ ইমার চোখ নিজের হাতে মুছে দিয়ে বলল, কষ্ট হচ্ছে? এই তোমার কষ্ট হচ্ছে? জানো, আমারও কষ্ট হয়, খুব কষ্ট হয়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আবার জীবনটা এমন কেন হলো জানতে ইচ্ছে করে। কেন আমার মার 5টা মায়ের মতো হলো না? চোখ বন্ধ করলেই মনে হচ্ছে আমার বাবা আমাকে বলছে, ইয়ার তোর মা খুনি। আমাকে আর আমার পুরো পরিবারটাকে খুন করেছে তোর মা। ইমা অসহায় চোখে ইয়াদের দিকে তাকিয়ে আছে। ইয়াদের চোখ থেকে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে, আর তা দেখে ইমার বুক ফেটে যাচ্ছে কষ্টে। ইমার হয়তো রাগ করা উচিত ইয়াদের ব্যবহারে, কিন্তু ইমার রাগ হচ্ছে না, বরং ইয়াদের জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই পাথরের মতো মানুষটার ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করছে ইমা। ইয়াদ ইমাকে ছেড়ে উঠে বেডে ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। দু হাতে নিজের চুল আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। ইমা দ্রুত উঠে এসে ইয়াদের সামনে বসল। ইয়াদের মুখটা নিজের হাতের আঁচলে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? আমাকে বলুন, কোথায় কষ্ট হচ্ছে আপনার? ইয়াদ আবার ইমার দুগাল ধরে বলল, তুমি আমাকে কখনো ধোকা দিও না প্লিজ। আমি আর নিতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে। মরে যেতে ইচ্ছে করছে শুনে ইমার বুকটা ধক করে উঠল। ইয়াদকে কাঁদতে দেখে এমনিতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে ইমার। একটু কষ্টে এমন করে কাঁদার মতো মানুষ ইয়াদ নয়, সেটা ইমা ভালো করেই জানে। ইমা একটু উঁচু হয়ে ইয়াদের মাথাটা নিচের বুকের সাথে চেপে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমি কখনো আপনাকে ধোকা দিব না, আপনি শান্ত হন দয়া করে। ইমা ফ্লোরে বসে আছে আর ইয়াদ ইমার বুকে মাথা রেখে ফ্লোরে শুয়ে আছে শান্ত হয়ে। ইমা এতক্ষণে খেয়াল করলো ইয়াদের হাত থেকে রক্ত বের হচ্ছে, আবার রক্ত জমাটো বেঁধে আছে অনেকটা জায়গায়। পুরো হাতে রক্ত শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে কিছুতে পাঞ্চ করার জন্য হাত কেটে গিয়ে রক্ত বের হয়ে থেমে গিয়েছিল, এখন আবার কোনো আঘাত লেগে বের হচ্ছে। ইমা ইয়াদের হাতটা নিচের হাতে নিয়ে আবার কেটে দিল। ইয়াদ ইমার বুকে শান্ত হয়ে শুয়ে আছে, তাই ইমা সরতেও পারছে না ব্যান্ডেজ আনার জন্য। আশেপাশে তাকিয়ে বেড়ে নিচের একটা ওড়না দেখতে পেল, সেটা হাত বাড়িয়ে নিয়ে দ্রুত পেঁচিয়ে দিল ইয়াদের হাতে। তারপর ওড়নার ওপর দিয়ে কিস করে আবার কাঁদতে লাগলো। ইয়াদ ঘুমিয়ে পড়েছে ইমার বুকে, আর ইমা ইয়াদের মাথাটা দুহাতে বুকের সাথে আঁকড়ে ধরে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। ইয়াদের কষ্ট সহ্য হচ্ছে না ইমার, আর নিজের কষ্টের কথা ভুলে গেছে ইয়াদকে দেখে। সারা দিন অফিসে ছটফট করছে ইয়াদ, নিজেকে আটকাতে পারেনি তখন। অফিস থেকে বের হয়ে আবার ছুটে গিয়েছিল আতিকের কাছে বাকিটা শুনতে। পুরোটা শুনেই ইয়াদের বুকটা জ্বলতে শুরু করে, কিছুতেই নিজেকে সামলে উঠতে পারে না। আতিকের ফ্ল্যাট থেকে বের হয়ে গাড়ির কাছে সজোরে পাঞ্চ করে। কাঁচ ভাঙার সাথেই হাত কেটে রক্ত বের হতে থাকে। সেদিকে ভ্রুক্ষেপ না করে গাড়িতে উঠে হাই স্পিডে ড্রাইভ করতে শুরু করে। ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে বের হয়ে রাস্তায় হাঁটু গেড়ে বসে গলা ছেড়ে চিৎকার করে কাঁদে কিছুটা সময়, কিন্তু কিছুতেই বুকের ভারী ভাবটা কমে না। ছুটে যায় নাইট ক্লাবের দিকে, যেখানে সে আগে কখনো পা রাখেনি, আর ভবিষ্যতে রাখবে কিনা তাও জানে না। অনেক সময় নিজের সাথে যুদ্ধ করে গলায় ঢেলে দেয় অ্যালকোহল নামক তিক্ত পানীয়। বুকের কষ্টটা কমলো কিনা ইয়াদ বুঝতে পারল না, তবে খেয়ে নিল আরও কিছুটা।
একসময় বের হয়ে আসে ক্লাব থেকে, এলোমেলো পায়ে গাড়ির কাছে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়েও যায় দুবার। এলোমেলো গাড়ি চালিয়ে বাসায় পৌঁছায় কোনো মতে। ভোরের আলো ফোটাতে শুরু করেছে বাইরে, পাখিরা কিচিরমিচির শুরু করে দিয়েছে। ইমা এখনো ফ্লোরে বসে আছে সেইভাবেই। ইয়াদ ইমার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। ইমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার কোলে। রাতটা ইমা এভাবেই পার করেছে। ইমা ভাবছে ইয়াদ কি কখনো সজ্ঞানে এভাবে তার কোলে মাথা রাখবে? পরক্ষণে ভাবলো ইয়াদের দোষ কোথায়, যদি সে মেয়েদের সহ্য করতে না পারে। একটা ছেলে মেয়েদের সম্মান করতে শেখে তার মায়ের থেকে, মেয়ের বিশ্বাস করতে শেখে তার মাকে চোখ বন্ধ করে বিশ্বাস করার পর। একটা ছেলে নিজের মাকে দিয়ে সমস্ত মেয়ে জাতিকে চিনতে জানতে শিখবে, সেটাই স্বাভাবিক। একজন সন্তানের প্রথম শিক্ষক তার মা। তাহলে ইয়াদের দোষ কোথায় যদি মেয়েদের বিশ্বাস না করে? কারণ ইয়াদ জেনেছে যার চোখ দিয়ে তার দুনিয়া চেনার কথা সেই মানুষটাই জঘন্য। তাহলে কিভাবে বিশ্বাস করবে বাকি মানুষগুলোকে? ইমা ইয়াদের কপালে নিচের ঠোঁট ছুঁয়ে দিল, বিড়বিড় করে বলল, আমি কখনো পারবো না আপনার জীবনের অতীতের কষ্টগুলো মুছে দিতে। তবে এটুকু বিশ্বাস অবশ্যই অর্জন করব, সব মানুষ এক হয় না। কখনো ধোঁকা দেয়া তো দূর, হাজার কষ্ট দিলেও আপনার দিকে অভিযোগ নিয়ে তাকাবো না। ইয়াদের ঘুম ভেঙে গেছে আগেই, তবে চোখ খুলতে ইচ্ছে করছে না। মাথাটা ভারী লাগছে। সে বুঝতেও পারেনি সে কোথায় শুয়ে আছে, আর বোঝার চেষ্টাও করেনি। মিস করতেই ইয়াদের ভেতরটা কেঁপে উঠল। ইমা বিড়বিড় করে কথাগুলো বললেও ইয়াদের কথাগুলো শুনতে প্রবলেম হলো না ইমার, এত কাছে থাকার জন্য। চোখ বন্ধ অবস্থায় ইয়াদ অনুভব করতে পারল সে কোথায় আছে। ইমার কথাগুলো শুনতেই চোখের কোণ বেয়ে পানির কণা গড়িয়ে পড়ল। সবটা মনে না পড়লেও রাতের অনেক কথা আবছা মনে পড়ে গেল। ইমা ইয়াদের চোখের কোণের পানি ঠিকই খেয়াল করল। হাতের আঁচল পেতে পানির কণাটা হাতের তালুতে নিল, মুচকি হেসে বলল, ছেলেদের চোখের পানি মুক্তার চেয়েও অনেক বেশি দামি হয়। মুক্তা তো গভীর সাগরের অতলে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে, আর ছেলেদের চোখের পানি মনের ঠিক কতটা গভীরে লুকানো থাকে সেটা হয়তো কেউ কখনো খুঁজে বের করতে পারবে না। মুক্তা তো খুঁজলেই পাওয়া যায়। ইয়াদ মনে মনে বলল, তোমাকে আর প্রমাণ করতে হবে না, সব মানুষ এক হয় না। তার প্রমাণ তুমি প্রথম থেকেই দিয়ে এসেছো। গত রাতে তোমার সাথে যে বিহেভটা করেছি জানি না তার জন্য সরাসরি কখনো ক্ষমা চাইতে পারবো কিনা, তাই মনে মনে চেয়ে নিলাম যে জঘন্য মানুষগুলোর জন্য তোমার মতো নিষ্পাপকে ভুল বুঝতে বাধ্য হয়েছিলাম, তাদের শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে। ইমা, কঠিন শাস্তি। ইয়াদের ইচ্ছে করছে না ইমার কোল থেকে নিজের মাথা সরিয়ে নিতে। মনে হচ্ছে অনেক বছর পর একটা শান্তির জায়গা খুঁজে পেয়েছে, সেখানে থাকলে কোনো কষ্ট তাকে ছুঁতে পারবে না। সারা রাত বসে থাকার জন্য ইমার পিঠ ব্যথা করছে। ইমা নড়াচড়া করতেই ইয়াদ ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখাচোখি হয়ে গেল দুজনের। ইয়াদ অপলক তাকিয়ে কাছে ইমার চোখ দুটোর দিকে। ইয়াদ অপলক তাকিয়ে আছে ইমার চোখ দুটোর দিকে। পাচ্ছে ইয়াদ কি রিয়াকশন দেবে নিজেকে ইমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে। ইয়াদের চোখ গেল ইমার গলার দিকে। ফর্সা গলায় ইয়াদের হাতের ছাপের কালো দাগ পড়ে আছে। ইয়াদের বুকটা কেঁপে উঠল ইমার গলা দেখে। মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে ভেবে নিজেও কষ্ট পেল। ইমা কাপা গলায় বলল, আপনি ফ্রেশ আসুন, আমি আপনার জন্য লেবু পানি নিয়ে আসছি, খেয়ে নিলে ভালো লাগবে। ইয়াদ ইমার কথায় কর্ণপাত না করে আগের মতোই ইমার দিকে তাকিয়ে রইল। ইমা ইতস্তত বোধ করছে ইয়াদের এমন দৃষ্টি দেখে। ইয়াদ আনমনে বলল, সামনে যে ঝড়টা আসছে পারবে তোমার হাতটা শক্ত করে ধরে পাশে থাকতে, নাকি ভুল বুঝে দূরে সরে যাবে? ইমা ইয়াদের মুখে এমন কথা শুনে একটু বেশিই অবাক হলো, কারণ এখন যে ইয়াদ নেশায় নেই সেটাই বোঝা যাচ্ছে। তাহলে এমন কথার মানে কি? ইমা চিন্তিত হয়ে বলল, কি হয়েছে আপনার? কি বলছেন এসব? ইয়াদ মুচকি হেসে বলল, হয়নি, তবে হবে। ইমা বোকার মতো তাকিয়ে থেকে বলল, কি হবে? ইয়াদ আর কিছু না বলে উঠে বসল। তারপর ইমার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, তবে যাই হবে তার জন্য নিজেকে প্রস্তুত রেখো। ইয়াদ ইমাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। ইমা সেদিকে তাকিয়ে রইল কিছুটা সময়। কেন যেন ইমার ভয় করতে শুরু করলো। মনে হচ্ছে যেটা হতে চলেছে সেটা ভালো কিছু হবে না, বরং খুব খারাপ হবে। ইয়াদের হঠাৎ এমন শান্ত হয়ে যাওয়া বিশাল কোনো ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে। ইমা আর ওয়াশরুমের দিকে তাকিয়ে না থেকে উঠে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো, তবে মাথা থেকে চিন্তাটা কিছুতেই গেল না।
ইয়াদ শাওয়ার ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যা করার আজই করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। ইয়াদ শাওয়ার নিয়ে বের হলো টাওয়েল পরে। কিছু নিয়ে যায়নি ওয়াশরুমে যাওয়ার সময়, তাই বাধ্য হয়ে টাওয়েল পরে বের হতে হলো। ইয়াদ বিষণ্ণ মন নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। ইমা লেবুর পানি নিয়ে রুমে এসে দেখে ইয়াদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে। কোমরে একটা টাওয়েল জড়ানো, গ্লাসটা কাঁপতে থাকলো। এতে উপরের থেকে ঢেকে দেওয়া ঢাকনা আর গ্লাসে ঠক ঠক শব্দ তৈরি হতে লাগলো। ইয়াদ অদ্ভুত শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখে ইমা গ্লাস হাতে দাঁড়িয়ে কাঁপছে। ইয়াদ ধীর পায়ে ইমার দিকে এগিয়ে যেতে লাগলো, আর তাতে ইমার কাঁপাকাঁপি অনেক বেড়ে গেল। ইয়াদ ইমার হাত থেকে লেবুর পানিটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। ইমার দৃষ্টি ইয়াদের মসৃণ বুকে বিন্দু বিন্দু পানির দিকে। ইয়াদ ইমার দিকে তাকিয়ে মৃদু হাসল। আবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, ইয়ানা কি হয়েছে? ইয়াদের মুখে ইয়ানার কথা শুনে ইমার বুকটা ধক করে উঠল। ইয়াদের চিন্তায় ইয়ানার কথা সে ভুলেই গিয়েছিল। এখন ইয়াদকে যদি বলে ইয়ানা গতকাল দুপুর থেকে ঘর বন্দি করে রেখেছে নিজেকে, তাহলে ইয়াদ তাকে কি করবে কে জানে। ইয়াদ ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? ইমা আমতা আমতা করে বলল। মানে ইয়াদ সিরিয়াস ভাবে বলল, এবার কি হয়েছে স্পষ্ট করে বলো। ইয়ানা আপু গতকাল দুপুরে ভার্সিটি থেকে এসে রুমে গেছে, আর বের হয়নি। আমি অনেক ডেকেছি, দরজাও খুলেনি। হোয়াট? ইয়ানা গতকাল দুপুর থেকে রুমে বসে আছে আর তুমি এখন আমাকে জানাচ্ছ? আপনার ফোন অফ ছিল, আমি কিভাবে জানতাম? ইয়াদ রেগে বলল। আমার ফোনের এত অফ ছিল, দুপুরে না গিরিয়েট, তুমি তখনই আমাকে জানাইনি কেন? ইমা ভয় পেয়ে গেল ইয়াদের রাগ দেখে, তবু ধীর গলায় বলল, আপু দুপুরে বলেছিল ক্লান্ত লাগছে, ঘুমাবো, ডিস্টার্ব করো না। কিন্তু আর খুলবে না সেটা আমি কিভাবে জানবো? আর যখন আপনাকে জানাতে যাব তখন আপনার ফোন অফ হয়ে গেছিল। ইয়াদ ইমাকে আর কিছু না বলে দ্রুত চেঞ্জ করে ইয়ানার রুমের দিকে দৌড় লাগালো। দরজায় জোরে জোরে নক করে ইয়ানাকে ডাকতে লাগলো। অনেক সময় ডাকার পরও যখন সাড়া পেল না, ইয়াদের ভয়ে হাত পা কাঁপতে লাগলো। বোনটার কিছু হলে ইয়াদ বাঁচতে পারবে না। দরজা ভাঙার সিদ্ধান্ত নিতেই ইয়ানা দরজা খুলে দিল। ইয়াদ ইয়ানার দু কাঁধ ধরে রাগী গলায় পড়ল, কি হয়েছে? দরজা খুলছিলি না কেন? জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। কি হয়েছে তোর? ইয়াদ এতগুলো প্রশ্ন শেষে ইয়ানার দিকে খেয়াল করল। বোনের মুখের দিকে তাকিয়ে ইয়াদের কলিজা কেঁপে উঠল। চোখ মুখ লাল টকটকে হয়ে ফুলে আছে। ইয়াদ ইয়ানার মুখটা দুহাতে ধরে বলল, কি অবস্থা করেছিস নিজের? কি হয়েছে বোন, আমাকে বলবি না? ইয়ানা শান্ত গলায় বলল, ভাইয়া গতকাল মাথা ব্যথা করছিল, তাই ভার্সিটি থেকে এসে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙে অনেক রাতে, তারপরে আর ঘুমাতে পারিনি, তাই এমন দেখাচ্ছে। ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল, তাই আর কি শুনতে পাইনি ডাকছিলে। ইয়ানার কথার সাথে মুখের অবস্থার মিল পেল না ইয়াদ। মুখ দেখে মনে হচ্ছে সারা রাতে এক ফোঁটা ঘুমায়নি ইয়ানা। তবু কথা বাড়ালো না ইয়াদ। ইয়ানার মাথায় হাত রেখে বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, এক জায়গায় নিয়ে যাবো তোকে। ইয়ানা ইয়াদের দিকে তাকিয়ে বলল, কোথায়? ইয়াদ মলিন হেসে বলল, গেলে দেখতে পাবি, আর ঈশানকেও বল ও আমাদের সাথে যাবে। ইয়ানা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ইয়াদ চলে গেল নিচের রুমের দিকে। ইমা ইয়াদের পাশে দাঁড়িয়ে ছিল, সেও চলে গেল ইয়াদের পিছু পিছু। ইমা রুমে ঢুকে পেছন থেকে বলল, কোথায় যাবেন? ইয়াদ রেডি হতে হতে বলল, গেলেই দেখতে পাবে, আজ আমার জীবনের আরও একটা অধ্যায় তোমাদের সামনে আসবে। রেডি হয়ে নাও তাড়াতাড়ি করে। ইয়াদের কথায় সবাই ব্রেকফাস্ট করে নিল। তবে ব্রেকফাস্ট টেবিলে ইয়াসির বা রুবিনার কোনো দেখা মিলল না। এটা নতুন কিছু নয়, তাই কেউ সেটা নিয়ে মাথা ঘামালো না। খাওয়া শেষে সবাই একসাথে বের হলো। ইয়াদ ড্রাইভ করছে আর ইমা তার পাশে বসে আছে। পিছনের সিটে ঈশান আর ইয়ানা। আশেপাশে তাকিয়ে ইয়ানা বলল, ভাইয়া এটা কোথাকার রাস্তা? ইয়াদ উত্তরে কিছু বলল না, চুপচাপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। উত্তর না পেয়ে ইয়ানাও চুপ করে গেল। প্রায় জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়ির সামনে ইয়াদ গাড়ি থামালো। আশেপাশে তাকিয়ে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। সকালবেলা ইয়ানা আর ইমা তো ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ইয়ানা ভয়ে ভয়ে বলেই ফেল, ভাইয়া তুমি আমাদের ভূতের বাড়ি কেন নিয়ে এসেছো? ইয়াদ কিছু না বলে সামনে আগাতে লাগলো, আর তার পিছু পিছু সবাই। পায়ের নিচে শুকনো পাতার শব্দেও গা শিউরে উঠছে বারবার। ঈশানের পায়ের নিচে একটা গাছের শুকনো ডাল পড়লে মট করে ভেঙে গেল। ইমা চিৎকার করে ইয়াদের হাত আঁকড়ে ধরে ফেলল, আর ইয়ানা ভয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়ছে।
ইয়াদ সেদিকে নজর না দিয়ে সামনের একটা গোডাউনের মতো জায়গায় গিয়ে এগিয়ে গেল। ঈশান ইয়ানাকে ধাক্কা দিয়ে সামনে যাওয়ার ইশারা করল। ইয়াদ সামনে যেতেই ভেতর থেকে দরজা খুলে গেল। ইয়াদের হাত ধরে ইমাও ভেতরে ঢুকে পড়ল, আর পিছন পিছন ঈশান আর ইয়ানাও। ভেতরে গিয়ে অবাক হলো, কারণ ভেতরটা দেখে মনে হচ্ছে না এটা পুরনো গোডাউন। তবে সামনে তাকিয়ে ইমা, ইয়ানা আর ঈশানের পা থমকে গেল। ইয়াদ ভাবলেশীনভাবে দাঁড়িয়ে পড়ল। ঈশান চমকে উঠে বলল, এসব কি ভাইয়া? বাবা মাকে এভাবে বেঁধে রেখেছে কারা? ইয়াদ শান্ত গলায় বলল। আমি। আর ইয়ানা অবাক হয়ে তাকালো। কিন্তু কেন? ইয়াদ আগের ভঙ্গিতে বলল, ওনাদের পাপের হিসাব দেওয়ার সময় হয়ে এসেছে তাই। ঈশান এবার রেগে বলল, ভাইয়া এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। ইয়াদ ঈশানের দিকে তাকিয়ে বলল, একটু অপেক্ষা কর, সব বুঝতে পারবি। ইয়াদ ইশারা করতেই জাম্বি গিয়ে রুবিনার ডিকের মুখের টেপ খুলে দিল। ডিকে রেগে চিৎকার করে বলল,